আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। ১৯৪৭ সালের স্বাধীনতা থেকে শুরু করে একদম ২০২৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতি কিভাবে বদলেছে তার একটা নিরপেক্ষ এবং সম্পূর্ণ ছবি আমরা আজ তুলে ধরব। ভাবলে অবাক লাগে, প্রায় এই ৮০ বছরের দীর্ঘ যাত্রায় কিভাবে একটা দলের পর আরেকটা দল ক্ষমতায় এসেছে আর একটা অদ্ভুত চক্রাকার আবর্তন বা সাইকেল তৈরি হয়েছে। চলুন এই রাজ্যের টানটান রাজনৈতিক ইতিহাসটা একটু সহজে বুঝে নেওয়া যাক। আমাদের আজকের আলোচনার মূল ধাপগুলো হল প্রথমে বাংলার রাজনীতিক বিবর্তনের একটা ওভারভিউ, তারপর কংগ্রেস যুগ, বামফ্রন্ট শাসন, তৃণমূল যুগ এবং সবশেষে ক্ষমতার এই অদ্ভুত চক্র। ঠিক আছে, চলুন ঢুকে পড়া যাক আমাদের প্রথম পর্বে, বাংলার রাজনৈতিক বিবর্তন, একটি ঐতিহাসিক রূপরেখা। ১৯৪৭ সালে স্বাধীনতার পর কংগ্রেসের হাত ধরে এই যাত্রা শুরু। এরপর দেখুন ক্ষমতার চক্র কিভাবে ঘুরেছে। ১৯৭৭ সালে এলো বামফ্রন্ট, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস, আর একদম শেষে ২০২৬ সালে বিজেপির ঐতিহাসিক জয়। খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রতিটা যুগের ব্যর্থতা থেকেই কিন্তু ঠিক তার পরের যুগের জন্ম হয়েছে। বিষয়টা যেন একটা চেইন রিয়াকশনের মতো। এবারে আসি আমাদের দ্বিতীয় পর্বে, কংগ্রেস যুগ, ভিত্তিপ্রস্তর এবং ফাটল। সময়কালটা ১৯৪৭ থেকে ১৯৬৭। স্বাধীনতার ঠিক পরের এই প্রথম দুটো দশক মূলত প্রফুল্লচন্দ্র সেন এবং ড বিধানচন্দ্র রায়ের নেতৃত্বে তৈরি হয়েছিল। বিধানচন্দ্র রায়কে আজও অনেকেই কলকাতার জনক বলেন। কারণটা খুব স্পষ্ট, তার নেতৃত্বেই রাজ্যে শিল্প, শিক্ষা আর স্বাস্থ্যের মূল পরিকাঠামোটা দাঁড়িয়েছিল। কিন্তু মুদ্রার তো উল্টোপিটো থাকে, তাই না? একদিকে যেমন উন্নয়ন হচ্ছিল, অন্যদিকে ভয়ঙ্কর উদ্বাস্তু সমস্যা, তীব্র খাদ্য সংকট আর দলের ভেতরের কোন্দল পরিস্থিতিকে জটিল করে তোলে। এই সব মিলেই কিন্তু ১৯৬৭ সালে কংগ্রেস তাদের একক সংখ্যাগরিষ্ঠতা হারায় আর রাজ্যে শুরু হয় জোট সরকারের এক নতুন অধ্যায়। এরপর আসছি ৩ নম্বর পর্বে, বামফ্রন্ট শাসন, সংস্কার এবং প্রতিরোধ, ১৯৭৭ সাল থেকে ২০১১ পর্যন্ত। এই পর্বটা শুরু হয় রণনীতিজ্ঞ জ্যোতি বসুর হাত ধরে। আর ভাবলে সত্যি অবাক হতে হয়, টানা ৩৪ বছর। হ্যাঁ, ৩৪ বছর ক্ষমতায় ছিল বামফ্রন্ট, যা ভারতের ইতিহাসে দীর্ঘতম জোট সরকারের রেকর্ড। এর মধ্যে একটা অদ্ভুত তথ্য হল, কোনো রকম ব্রেক ছাড়াই জ্যোতি বসু টানা ২৩ বছর ১৩৭ দিন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এত লম্বা সময় ক্ষমতায় টিকে থাকাটা সেই সময়কার রাজনৈতিক স্থিতিশীলতারই একটা বিশাল প্রমাণ। এখন প্রশ্ন আসতেই পারে, এত দীর্ঘ সময় শাসন করার পরও হঠাৎ পতন হলো কেন? দেখুন, শুরুর দিকে অপারেশন বোরগা বা ওই বিশাল ভূমি সংস্কার প্রকল্পের মাধ্যমে কৃষকদের মধ্যে জমি বিলি আর একটা শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থা গ্রামীণ অর্থনীতিকে একেবারে চাঙ্গা করে দিয়েছিল। কিন্তু ৩ দশক পেরোনোর পর দেখা গেল শিল্পায়নের মারাত্মক অভাব। আর যখনই সরকার শিল্পায়নের দিকে পা বাড়ালো, তখনই টাটা ন্যানো কারখানা আর নন্দীগ্রামের জমি অধিগ্রহণ নিয়ে একেবারে আগুন জ্বলে উঠল। শুরু হলো তীব্র গণ আন্দোলন। এর সাথে জুড়ে বসল টানা ৩০ বছরের শাসনের ফলে আসা রাজনৈতিক ক্লান্তি আর কেন্দ্রে কংগ্রেসের সাথে সম্পর্কের অবনতি। চলে আসছি ৪ নম্বর পর্বে, তৃণমূল কংগ্রেস যুগ, মমতার বাংলা, ২০১১ থেকে ২০২৬ সাল। দীর্ঘ ৩৪ বছরের বান শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে এই নতুন যুগের সূচনা করেন। তৃণমূল কংগ্রেসের এই ১৫ বছরের যাত্রায় কন্যাশ্রী বা আশার মতো প্রকল্পগুলো মহিলাদের ক্ষমতায়নে দারুণ ভূমিকা নিয়েছিল এবং তৃণমূল স্তরে বিশাল জনপ্রিয়তা এনেছিল। সংখ্যালঘুদের সমর্থন আর রাজ্যের প্রশাসনিক স্বায়ত্তশাসন রক্ষাতেও তারা বেশ সোচ্চার ছিল। কিন্তু অন্যদিকে বারবার রাজনৈতিক সহিংসার অভিযোগ, দুর্নীতি, কেন্দ্রীয় সরকারের সাথে ক্রমাগত সংঘাত আর ঠিক আগের আমলের মতোই সেই শিল্পায়নে ব্যর্থতা মানুষের মনে ধীরে ধীরে গভীর অসন্তোষ তৈরি করতে থাকে। এবার যে বিষয়টা সত্যিই খুব ইন্টারেস্টিং, তা হলো একটা বিশাল সংখ্যা, ৯০ লাখ। ঠিকই শুনছেন, ২০২৬ সালের ওই ঐতিহাসিক পালাবদলের পেছনে এটা একটা মস্ত বড় ফ্যাক্টর। নির্বাচন কমিশনের বিশেষ সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ে। এই বিপুল পরিমাণ ভোটার বাদ পড়াটা তৃণমূলের চেনা ভোট ব্যাংকে একটা প্রচণ্ড ধাক্কা দেয়। বলতে গেলে এটা নির্বাচনের পুরো সমীকরণটাই একেবারে উল্টে পাল্টে দিয়েছিল। এবার আমাদের একেবারে শেষ পর্ব, ক্ষমতার চক্র, ২০২৬ সালের পালাবদল এবং ভবিষ্যৎ। ৪ মে ২০২৬ পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে আরও একবার ক্ষমতার সেই চক্রাকার আবর্তন ঘটল এবং ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ঐতিহাসিক জয় পেল। এই বিশাল পরিবর্তনের কারণগুলো কিন্তু বেশ বহুমুখী ছিল। ওই যে বললাম, ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়া, তার সাথে ছিল প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা অ্যান্টি ইনকামবেন্সি।
বাম বা তৃণমূল দুই আমলেই শিল্পায়নের ওই যে দীর্ঘস্থায়ী স্থবিরতা সেটা সাধারণ মানুষকে একটা নতুন বিকল্পের দিকে ঠেলে দিয়েছিল। এর পাশাপাশি হিন্দুত্ববাদী শক্তির উত্থানও জনাদেশকে গভীরভাবে প্রভাবিত করে। সব মিলিয়ে মানুষ একটা একক দলের শাসনের বদলে সম্পূর্ণ নতুন বিকল্পের ওপর আস্থা রেখেছিল। এই পুরো বিশ্লেষণ থেকে একটা বিষয় তো একদম জলের মতো পরিষ্কার, কোনো রাজনৈতিক ক্ষমতায় সে যতই শক্তিশালী হোক না কেন কখনোই চিরস্থায়ী নয়। কংগ্রেস, বামফ্রন্ট, তারপর তৃণমূল কংগ্রেস, প্রত্যেকেরই উত্থান হয়েছে, আবার একটা সময়ের পর পতনও হয়েছে। দিনের শেষে চূড়ান্ত ক্ষমতা ওই সাধারণ মানুষের হাতেই থাকে। তাই আজকের এই আলোচনার শেষে একটা গভীর প্রশ্নই মাথায় ঘোরে, ক্ষমতা যদি সত্যিই অস্থায়ী হয় তবে সাধারণ মানুষের এই প্রবল ইচ্ছা আর আকাঙ্ক্ষা বাংলার ইতিহাসের পরবর্তী অধ্যায়কে আগামী দিনে কিভাবে রূপ দেবে? গণতন্ত্রের এই নিরন্তর পালাবদল সত্যিই গভীরভাবে ভাবিয়ে তোলে, তাই না? আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।